তোর মতো ভিখারিকে আমি ভালোবাসবো? এটা তুই ভাবলে কি করে? তুমি কি বলছো এইসব এটা? আমি ঠিক বলছি। তুমি যদি আমাকে ভালোই না বাসতে, তাহলে তুমি এতগুলো মাস ধরে আমার সাথে। সেটা তো করেছি আমার স্বার্থে। তোমার সাথে বলতে? তুই তো অনেক মেধাবী ছিলি, সেজন্য আমি তোমার সাথে বন্ধুত্ব করেছি এতগুলো বছর ধরে। তুমি আমাকে ভালোবাসো, সেটাও আমি স্বার্থের কারণে মেনে নিয়েছি, যেন আমার কলেজ লাইফটা শেষ করে আমি সবটা নিজের করে পেতে পারি। এখন আমি অনেক ভালো রেজাল্ট করেছি, তবে তোমার থেকে কিছুটা কম। এখন আমি ভার্সিটিতে উঠব, সেই জন্য তোমাকে আমার আর প্রয়োজন নেই, বুঝলে? সেজন্য আমার সাথে আর যোগাযোগ করবে না। এই বলে ইরা তো চলে যায়, অন্যদিকে আকাশ চলে আসে ওখান থেকে। আপনারা তো গল্পের কোনো কিছু হয়তো বুঝতে পারছেন না, তাহলে চলুন আর একটু ভেঙে বলি। 2 বছর পূর্বে। মা, আমি কলেজে যাচ্ছি। তা ফিরবি কখন? কিছু কি বলবে আম্মু? তাহলে তোর জন্য গাড়ি পাঠিয়ে দিতাম। না আম্মু, আমি চলে আসতে পারবো, গাড়ি পাঠাতে হবে না। এই বলে ওর সাইকেল দিয়ে প্রথম দিন কলেজে আসে। অন্যদিকে গল্পের নায়িকা তো গাড়ি নিয়ে এসেছে কলেজে। প্রথম দিনই ইরার গাড়ি এসে আকাশের সাইকেলকে দিল ধাক্কা। এতে করে সাইকেল কিছুটা বেঁকে গেল। অন্যদিকে ইরা তো রেগে প্রায় আগুন। ওই ছোট লোকের বাচ্চা, দেখে কি গাড়ি চালাতে পারিস না? এই যে ম্যাডাম, দোষ কি আমার একার? সব দোষ তো আপনার। কি বললি? ছোট লোকের বাচ্চা? এত বড় সাহস! তুই আমার দোষ ধরছিস? এই যে ম্যাডাম, গলা নামিয়ে কথা বলুন। গলা নামিয়ে কথা না বললে কি করবি তুই? অনেক কিছু করতে পারি, কিন্তু এতগুলো লোকের মাঝখানে চাই না করতে। তোদের মতো ফকিন্নিকে আমার জানা আছে। ইচ্ছে করে বাড়ি খেয়ে টাকা নেওয়ার ধান্দা। তোরা কি ভেবেছিস এগুলো আমরা জানি না? ম্যাডাম, দোষ তো আমাদেরই। আপনাকে চুপ থাকতে বলেছি। বাহ, কত সুন্দর! যে দোষ করেছে সে ঠিকই স্বীকার করলো, যেখানে আপনার মধ্যে। বেশি কথা বললে তোকে আমি যে কি করব তা আমি নিজেও জানি না। সর তো আমার সামনে থেকে। তোকে তো আমি দেখে নেব। এই, তুই আমাকে কি দেখবি? আমি তোকে দেখে নেব। ঝগড়ার মধ্য দিয়ে ওরা প্রথম দিন কলেজে আসে। না জানি বাকি বছরগুলো ওরা কিভাবে থাকবে, আল্লাহ জানে। কিছুক্ষণের মধ্যে আকাশ ওর বন্ধুদের কাছে চলে যায়। অন্যদিকে ইরাউসি ওকে এরকম রাগান্বিত দেখে। কি রে ইরা, তোর কি হয়েছে? আস্তে না আস্তে এত রেগে আছিস কেন? আর বলিস না, একটা ছোট লোকের বাচ্চার জন্য আজকে আমার এই অবস্থা। কেন রে, কি করেছে ছেলেটা? ইরা ওদের সবটা বলতে থাকে, ওরা সবটা শুনতেও থাকে। অন্যদিকে আকাশের বন্ধুরাও সেম ভাবে শুনতে থাকে ওর কথাগুলো। তা আকাশ, তুই ওই মেয়েকে ছেড়ে দিলি? মেয়ে বলে ছেড়ে দিলাম, কোনো আদরের দুলালি হবে হয়তো। কিন্তু যতই আদরের হোক না কেন, তোর উপরে তো উঠতে পারবে না। সেটা আমি জানি না। তোরও দরকার ওর থেকে দামি গাড়ি নিয়ে কলেজে আসার। তার কোনো দরকার নেই, আমি যেভাবে আছি সেভাবেই ভালো আছি। তবে ওই মেয়ে যেন আমার সম্পর্কে কোনো তথ্য না জানে। ঠিক আছে, জানবে না। কিছুক্ষণের মধ্যে ওরা সবাই ক্লাসে চলে আসে। এদিকে স্যার এসে পরিচিত হতে থাকে সবার সাথে। এদিকে ইরাও ওর পরিচয় বলতে থাকে। তা শুনে, ইরা, তুমি তো অনেক ভালো রেজাল্ট করেছ। জি স্যার, আমি আমার স্কুলের মেধা তালিকায় প্রথম ছিলাম, আর উপর বোর্ডের মাধ্যমেও প্রথম। কিন্তু তুমি কি ভুলে গেছো? কি স্যার? তোমার থেকেও মেধাবী আরও পুরো বোর্ডের মধ্যে প্রথম আরও একজন আছে আমাদের এই ক্লাসে। কি বলেন স্যার? কে সে? সে হচ্ছে পারভেজ হোসেন আকাশ। আকাশ, দাঁড়িয়ে তোমার পরিচয় দেওয়া সবাইকে। আকাশ দাঁড়ায় ওর পরিচয় দেওয়া শুরু করে। তবে ওর পরিচয় গরিব জিনিসটা একটু বেশি রাখে, যেন কেউ বুঝতে না পারে। কিন্তু স্যার জেনে আশ্চর্য হলো, কেননা স্যার কিন্তু আকাশের সম্পর্কে মোটামুটি অনেক কিছুই জানে। তাও কিচ্ছু বলল না, কোনো কারণ আছে বলে হয়তো এরকমটা করেছে। এইদিকে ইরা তো রাগে ফেটে যাচ্ছে। এটা কি হলো? ওই ছেলে তো দেখি তোর থেকেও অনেক মেধাবী। ওইটাই তো দেখতেছি। তো কি করবি ভাবছিস? সকালে যেমনভাবে ওকে অপমানিত করতাম তেমনি করব। এতে তোর কি লাভ হবে শুনি? তা তুই পরে দেখতে পারবি। এদিকে আকাশের এরকম প্রশংসা শুনে অনেক মেয়েই তো আকাশের দিকে তাকিয়ে আছে। এরপর মোটামুটি ওদের ক্লাস ভালোই যেতে থাকে। কিছুদিন পরে, আচ্ছা, ওই ছেলেকে একটা শিক্ষা দেওয়া দরকার, কি বলিস তুই? কিরকম শিক্ষা?
ওকে যদি এই কলেজ থেকে বের করে দেওয়ার চেষ্টা করি তাহলে কেমন হয়? তাহলে তো মন্দ হয় না, কিন্তু কিভাবে কি করবি? ওকে একটা অপবাদ দিলে কেমন হয়? কিন্তু একটা সমস্যা আছে। কী রকম সমস্যা? যদি অপবাদ ওকে দেওয়াই হয় তাহলে আরেকটা দিক দিয়ে সমস্যা আছে। আমাদের মধ্যে যে কোনো একজনকে তো এই অপবাদ মাথায় নিতে হবে। তাহলে অন্য কিছু ভাবতে হবে। সেটাই ভাবতে হবে। কিন্তু কিভাবে? তা পরে ভাবা যাবে। আগে ওকে আমরা অপমানিত করতে থাকি, বাকিটা পরে দেখব। 1 মাস পরে আকাশ কলেজে এসে বসে আছে ক্লাসে। তখন ইরা ওর কাছে এসে বসে। ব্যাপারটা কি বলো তো? কই, কোন ব্যাপার? আজকে আবার কোন মতলব এঁকেছো? আজকে অনেক কিছু ভেবে এসেছি। কীরকম শুনি? পুরো ক্লাস তো ফাঁকা। তো কি হয়েছে? তুমি কি কিছুই বুঝতে পারছো না? কি বুঝবো? আমি এখন তোমার নামে একটা অপবাদ দিব, বলবো তুমি আমার ইজ্জত নিতে চেয়েছো। তা তুমি কি এটা ভুলে গেছো? কি ভুলে যাবে? এই রুমে যে সিসি ক্যামেরা আছে, আমার তো মনে হয় তুমি সেটা ভুলেই গেছো। আকাশের কথায় ইরা উঠে চারপাশ দেখতে থাকে। কোথায় সিসি ক্যামেরা? ততক্ষণে আকাশ ওই রুম থেকে বের হয়ে আসে। আকাশকে বের হতে দেখে ইরা বুঝতে পারে আকাশ যে ওকে বোকা বানিয়েছে। এইদিকে রুম থেকে বের হয়ে আবিরের কাছে আসে। এরকম হাঁপাচ্ছিস কেন? আর একটু হলে তো আমার সর্বনাশ হয়ে যেত। কি উল্টোপাল্টা বলছিস? তাহলে শুন। আবিরকে সবটা বলতে থাকে। অন্যদিকে ইরা তো রেগে ওর মোবাইল একটা আছাড় মারে। কেননা এরকম সুযোগ আর ইরা পাবে না, সেজন্য আফসোস হচ্ছে। অন্যদিকে আকাশ তো ইরার থেকে বাঁচতে পেরেছে, এটাই অনেক। এইদিকে তানু, আমার সব প্ল্যান তো ভেস্তে গেল। কেন, কি হয়েছে? পারলাম না তো কিছু করতে। কি বলিস? ঠিক বলেছিস, ওই অনেক চালাকি করে বেঁচে গিয়েছে আমার থেকে। এখন তাহলে কি করবি? আমিও তাই ভাবছি, কি করা যায়। আমি তোকে একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি, তাড়াতাড়ি বল। তুই বরং আকাশের সাথে বন্ধুত্ব কর। তোর কি মাথা ঠিক আছে? আমি ওর সাথে বন্ধুত্ব করব? করবি। কিন্তু কেন? ও কিন্তু অনেক মেধাবী, সেজন্য আমি বলি কি, ওর সাথে বন্ধুত্ব করলে তোর লাভ হবে। অনেক জায়গায় সমস্যায় হলে ওর থেকে সাহায্য নিতে পারবি। তার ওপর তুই তো আমাদের স্কুলের মেধাবী ছিলি, আর বোর্ডের, তাও মাত্র একটা বোর্ডের, কিন্তু আকাশ 7টা বোর্ডের মধ্যেই সেরা। আমি কি বলতে চেয়েছি তা কি তুই বুঝতে পেরেছিস? তোর কথা অনুযায়ী আমি ওর সাথে বন্ধুত্ব করব, তাহলে ওর থেকে সব কিছু জানতে পারবো। কিন্তু ওকে তো একটা ব্যবস্থা করতে হবে। আমিও তাই বলি। এইদিকে ইরা এখন আকাশের সাথে বন্ধুত্ব করার জন্য আসতে থাকে ওর কাছাকাছি। কি ব্যাপার, আমার কাছাকাছি কেন আসতেছেন? এসেছি কথা বলার জন্য। ওই দিন ক্লাসে যা পারোনি তাই করার চেষ্টা করবে মনে হচ্ছে। মোটেও তা না। তাহলে কি শুনি? তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। এর কারণ? আমার মধ্যে একটা ভিখারির সাথে বন্ধুত্ব করে তোমার কি লাভ শুনি? কি লাভ কি লস তা আমি বুঝে নিব। কিন্তু এতে কোনো ব্যাপার নেই তো? কোনো ব্যাপার নেই। তাও কেমন যেন লাগতেছে। বন্ধুত্ব করতে বলেছি বলে এত রকম রকম প্রশ্ন করতেছো। ভালোবাসার কথা বললে তো তুমি হয়তো উঠেই যেতে। তেমন কিছুই হতো। হো, তাই বলো। তাহলে আমরা আজ থেকে বন্ধু, ঠিক আছে? ঠিক আছে, তবে তোমাকে একটা ভিডিও রেকর্ড দিতে হবে। ভিডিও রেকর্ড বলতে? সেখানে তোমাকে বলতে হবে তুমি আমার নামে উল্টাপাল্টা কোনো কিছু বলবে না, নাই তুমি আমাকে তোমার কোনো কাজে ফাঁসাবে। ঠিক আছে। এরপর ইরা বলে আকাশ সেটা ভিডিও করে রাখে। এভাবে ইরা আকাশের সাথে বন্ধুত্ব করে। বন্ধুত্ব এভাবে চলতে থাকে 1.5 বছর কেটে যায়। এখন আকাশ আর ইরাকে কোনোভাবেই সন্দেহ করে না। কিছুক্ষণ পরে, আচ্ছা, আমি কয়েকদিনের জন্য বেড়াতে যাব, তুমি কি যাবে? এতগুলো টাকা আমি পাবো কি করে? আরে আমি তো আছি, আমি সব খরচ দেব। তাছাড়া আমাদের সাথে তো তানুও যাবে। আমি তাহলে আবিরকে নিয়ে যাব। কিন্তু ওর টাকা আমি দিতে পারবো না। ওর কাছে টাকা আছে, ওর নিজের টাকা নিজে চালাতে পারবে। তাহলে তো ভালোই। 3 দিন পরে ওরা 4 জন বেড়াতে আসে বান্দরবান। ওখানে ওরা মোটামুটি অনেকগুলো জায়গা ঘুরতে থাকে। ঘোরাঘুরি শেষ করে ওরা হোটেলে চলে আসে, যে যার রুমে চলে যায়। কিছুক্ষণ পরে, আকাশ, আমার তো মনে হয় ইরা তোকে পছন্দ করে।
তুই কিভাবে বুঝলি? ও কিন্তু এসেছে তানুকে নিয়ে, কিন্তু ও কিন্তু তোর হাত ধরেই ঘুরে। তো কি হয়েছে? তানু তো তোর হাত ধরে ঘুরে। তানু আমার হাত ধরে এই কারণে ঘুরে আমার অনেক টাকা আছে, এগুলো জানে, কিন্তু ইরা তো জানে তোর কোনো কিছুই নেই। আমার তো তা মনে হয় না। ওকে, আমরা তো কাল মেলায় যাব। তো ওই তুই ইরাকে তোর কোলে উঠতে বলবি। তোর কি মাথা খারাপ? ও এতগুলো লোকের মধ্যে উঠতে চাইবে? যখন মানুষ থাকবে কম তখন বলবি। তারপর যদি ও উঠতে চায়? তাহলে বুঝবি ও তোকে পছন্দ করে। সত্যি বলছিস তুই? সত্যি বলছি আমি। পরের দিন সকালে ওরা বের হয়, মেঘলার নিচে নামে। ওখানে আশেপাশে তেমন কোনো লোক ছিল না, সেজন্য এর একটা কথা বলার ছিল। কি কথা বলো? আমি তোমাকে কুলে নিয়ে হাঁটতে চাই এই কাঠের সেতুর উপর দিয়ে। তুমি ঠিক আছো তো? ঠিক আছে। কথাটা শুনে ইরা কিছুটা ভাবতে থাকে। ভাবনা শেষ করে তানুকে জানায়, তারপরে আকাশের সামনে আসে। আচ্ছা দাও, তবে ফেলে দিও না নিচে। তুমি শুধু শক্ত করে ধরে রেখো আমাকে, তাহলে পড়বে না। এরপর ইরাকে কোলে নিয়ে হাঁটতে থাকে। পুরো সেতুটা পার করে এরকম হালকা কিছুটা সিঁড়ি দিয়ে উপরে ওঠে। কিন্তু আশ্চর্য ঘটনা হলো, একবারের জন্য আকাশ হাঁপাচ্ছে না। কি ব্যাপার বলো তো? কোন ব্যাপার? 5 মিনিট ধরে হাঁটতেছো, আবার সিঁড়ি দিয়ে উপরে উঠলে, তারপরও তোমার ওজন লাগছে না? প্রথম তুমি আমার কোলে উঠলে, এত সহজে কি আমি ফেলে দেবে তোমাকে? যতক্ষণ পারবো ততক্ষণ রাখবো তোমাকে, এই সুযোগ পরে নাও পেতে পারি। আকাশ তো ইরাকে কোলে নিয়ে এখনও হাঁটতে। তানু আর আবির দুজনে পেছন থেকে আবার সামনে থেকে ভিডিও করতে থাকে। সামনে একটা খাবারের দোকান। সামনে খাবারের দোকান, এবার তো রাখবে। তোমাকে ওখানে একসাথে নামিয়ে দেব। আচ্ছা, যা ভালো হয় করো। কিছুক্ষণ পরে ওই দোকানে এসে ইরাকে নামিয়ে দেয়। ইরা তো বসেই আছে, এদিকে আকাশ খাবার এনে ওদের খাওয়াতে থাকে। এভাবে আকাশ এখন ইরাকে ভালোবেসে ফেলেছে। কিছুক্ষণ পরে আচ্ছা, আর নিতে হবে না করলে, এবার হেঁটে হেঁটে সবটা দেখি। তাছাড়া আমরা কি আজকে ফিরে যাব? ঠিক আছে, তাই হবে। সন্ধ্যের পরে ওরা হোটেলে আসে, এসে নিজেদের ব্যাগ গুছিয়ে নেয়। অন্যদিকে আকাশ ইরাকে ডাকার জন্য ওর রুমে আসে, কিন্তু রুমে এসে কাউকে দেখতে পাচ্ছে না। তার উপর তানুও নেই, সাথে ইরাও, সেজন্য আশেপাশে খুঁজেও পাচ্ছে না। যে ওয়াশরুম দরজা খুলে ভেতরে ইরাকে দেখে, আকাশ নিজেই চেঁচিয়ে ওঠে। তুই কেন চেঁচাচ্ছিস? চেঁচানোর দরকার তো আমার। তুমি চেঁচাতে লেট করলে, সেজন্য আমি চেঁচালাম। তাড়াতাড়ি দরজা বন্ধ করে বের হও এখান থেকে। দরজা বন্ধ করে বের হয়েছে। এদিকে ইরা তো দরজা খোলার জন্য কিল ঘুষি দিতেই থাকে। আসলে আকাশ যাওয়ার সময় দরজা বাহির থেকে বন্ধ করে দিয়েছিল। কিছুক্ষণ পরে তানু রুমে আসে। রুমে এসে শব্দ শুনে দরজা খুলে দেয়। দরজা খোলার পরেই, কোথায় গিয়েছিলি তুই? আমি তো একটু বাইরে গিয়েছিলাম। তা কি হয়েছে বল? তোকে না বলেছি রুমে থাকার জন্য? আচ্ছা, কি হয়েছে বলবি তো আমাকে? কিচ্ছু হয়নি। কিছু না হলে দরজা আটকালো কেন? তা আমি কি জানি? দরজা আটকানো দেখেই তো আমি এরকম করলাম। এখন বের হও তাহলে, আমার ব্যাগ কিন্তু গোছানো শেষ। আমারও শেষ। এখন এই জামাটা শুধু রেখে দেব, তাহলেই হবে। তা ওরা কি করলো? জানি না, তোকে যা বলতে এসেছি। কি, তাড়াতাড়ি বল। আচ্ছা, আকাশ তো আমাকে পছন্দ করা শুরু করে দিয়েছে মনে হচ্ছে। এটা তো খুশির কথা। কিভাবে খুশি সংবাদ হলো? ও যখন তোকে ওর মনের কথা জানাবে, তুই প্রথমেই হ্যাঁ বলে দিবি। তারপর যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন আবার নাও করে দিবি। কিন্তু রিলেশন থাকা অবস্থায় ও যদি কিছু করে আমার সাথে? বড়জোর ও তোকে কিস করবে, এর বেশিও পারবেই না। তাছাড়া কয়েকটা কিসের জন্য তোর যদি প্ল্যান ঠিক হয়, তাহলে তো সেটাই ভালো হবে। ঠিক আছে, তাই হবে। এখন চল বের হই আমরা। কিছুক্ষণ পরে ওরা বের হয়ে চলে আসে গাড়িতে বসে। এরপর কয়েকটা ঘন্টা পর ওরা যে যার মতো করে বাসায় চলে আসে। বাসায় আসার 7 দিন পরে ইরা, আকাশ একটা পার্কে আসে। ওখানে ইরা, তোমাকে কিছু কথা বলার আছে। কি কথা? আমি তোমাকে ভালোবাসি ইরা। এমন কথা শুনে ইরা তো চুপ করে আছে, কোনো কথাও বলছে না। আকাশ এবার কোনো কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই আমিও তোমাকে অনেক ভালোবাসি আকাশ, কিন্তু সামনে তো পরীক্ষা, সেজন্য আমরা নিজেদের কন্ট্রোল রেখে চলাফেরা করব। ঠিক আছে, পরীক্ষার পরে তাহলে বাকিটা। তখনই বাকিটা হবে। এখন চলো আমরা কলেজে যাই।
এভাবেই ইরা ওর স্বার্থ হাসিল করতে থাকে আকাশের মাধ্যমে। আকাশের থেকে সব রকম সুযোগ সুবিধাগুলো নিতে থাকে এক এক করে। এরপর শুরু হয় ওদের ফাইনাল পরীক্ষা। তবে এর ভেতরে ওদের দুজনের মাঝে কিছু কিছু হয়েছে যা আপনাদের না জানলেও চলবে। কিছুদিন পরে ওদের পরীক্ষা শেষ হয়ে যায়, আর এখানেই ওদের 2 বছরের কাহিনী শেষ হয়। বর্তমানে আকাশের অবস্থা অনেক খারাপ, কেননা ইরা যে এরকম কিছু করবে আকাশের সাথে তাও কোনোভাবেই ভাবতে পারেনি। একদিকে আকাশ আর ইরার সাথে যোগাযোগ রাখেনি। এরপর আকাশ আর ইরা দুজনেই আলাদা আলাদা ভার্সিটিতে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার 2 বছর পরে রাতে আকাশ যখন বাসায় ফিরে তখন আকাশ, তুমি ঠিক আছো তো? তা ঘোরাঘুরি কেমন হলো? হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। ঘোরাঘুরি অনেক ভালোই হয়েছে। তোমাকে দেখে তো মনে হচ্ছে না। সত্যি আমি ঠিক আছি। কাল আমার সাথে একটু অফিসে যেতে হবে তোমাকে। অফিসে কেন যেতে হবে আব্বু? তুই ছাড়া তো আমাদের আর কেউ নেই। তারপর আমাদের বিজনেস তো তোকেই দেখতে হবে এরপর থেকে। সেজন্য পড়াশোনার পাশাপাশি বিজনেস কিভাবে করে তার উপরে একটু দেখাশোনা করলে তাড়াতাড়ি তুমি বিজনেস শিখে নিতে পারবে। ঠিক আছে আব্বু, তুমি যা বলবে তাই হবে। আচ্ছা, তাহলে কাল সকালে বের হব। ঠিক আছে। অন্যদিকে ইরার বাবাও ইরাকে সেম কথা বলে বিজনেস দেখার জন্য। কিছুক্ষণ পরে ইরাও সেমভাবে রাজি হয়ে যায়। এভাবে ওরা দুজনেই দুজনের বাবার বিজনেস দেখাশোনা করতে থাকে। আরও 1 বছর কেটে যায়। দুজনে অনেকটা শিখে নিতে থাকে। একদিন আকাশের গাড়ির চাকায় পেরেক ঢুকে টায়ার পাঞ্চার হয়ে যায়। সেজন্য গাড়ি থেকে নেমে পার্কের সামনে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। ওইদিকে ইরা আকাশকে দেখতে পেয়ে গাড়ি থামায়। আচমকা ইরাকে 3 বছর পরে দেখতে পাবে তা আকাশ নিজেও কল্পনা করতে পারেনি। এই কি তুমি এখানে? বাবার অফিসের কাজ শেষ করে বাসায় ফিরছিলাম, দেখলাম হেঁটে হেঁটে যাচ্ছিস, তাই ভাবলাম দেখা করি। তা দেখা শেষ হয়ে থাকলে আমি যাচ্ছি এখন। আরে একটা সুখবর আছে। তোমার বিয়ে নাকি অন্য কিছু আছে? বিয়ে তো এত তাড়াতাড়ি করব না। তাহলে আর কি হবে? তোমার যে অবস্থা, যদি চাও আমাদের কোম্পানিতে তোর জন্য একটা চাকরির ব্যবস্থা আমি করে দিতে পারবো। ও তাই নাকি? হ্যাঁ তাই। তা আমার জন্য দরদ এত উতলে উঠলো কেন? তোমাকে এরকম ভিখারির মতো দেখতে আমার ভালো লাগেনি, সেজন্য বললাম। দরকার নেই চাকরি আমার। আমার কার্ড নিয়ে গেলাম, যদি কখনো প্রয়োজন পড়ে চলে আসিও। ইরা কার্ড দিয়ে চলে যায় এখান থেকে। অন্যদিকে আকাশ বাসায় এসে ওর বাবা মাকে ইরার কথা বলে। ওনারা শোনার পরে, কি, ওই রফিকের মেয়ে তোর সাথে এরকম করেছে? তা তুই আমাদের আগে কেন বলিসনি? আমি তো ওকে বলে গিয়েছিলাম, কিন্তু আজকে আমার গাড়ির চাকা সমস্যা ছিল বলে হাঁটছিলাম, তখন বলল কথাটা। ওর বাবাকে তো আমি 5 বার কিনতে পারবো। তাহলে তো আরও ভালো। আমি তাহলে রফিককে কল দিয়ে বলতেছি সবটা। ওনাদের কোনো কিছু বলার দরকার নেই। কেন বলবো না? ওর মেয়ে তোকে এভাবে অপমান করবে, আমি কি ছেড়ে দেব নাকি? এখন না বাবা, ওর যখন বলেছে আমি ওদের কোম্পানিতে চাকরি অবশ্যই করব। কিন্তু আমাদের কোম্পানি? 2-3 মাসেরই তো কথা। তাও তুই অন্য কোম্পানিতে? বললাম তো আমি 3 মাসের ভিতরে ওকে একটা শিক্ষা দেব আমি। ঠিক আছে, তোর যা ভালো মনে হয়। 3 দিন পরে ইরার দেওয়া ঠিকানায় আকাশ আসে। ওখানে তানুও ছিল, কেননা তানু আর ইরার বাবা বিজনেস পার্টনার ছিল। তানু তো আকাশকে দেখে অবাক। এ কি ভাইয়া, আপনি এখানে? আমাকে তো এরা আসতে বলেছে এখানে। ইরা কেন আসতে বলবে? তা এরাকে জিজ্ঞেস করে নিন। তানু ইরাকে কল করে নিচে নামতে বলে। নিচে নেমে তানুর কাছে আসে। হ্যাঁ বলো। তুই কি ওকে আসতে বলেছিস? বলেছি। ওকে ছোটোখাটো একটা চাকরি দিতে তো পারি না, ওকে আমার বিয়ে রাখি। কি বলছিস? তুই ওকে বিয়ে করে রাখবি? তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে বুঝলি। তাছাড়া বিয়ে হয়ে থাকতে সমস্যা কি? না, কোনো সমস্যা নেই। তা ভাইয়া, আপনার কোনো অসুবিধা নেই তো? বুঝতে তো পারছেন, বিয়ে হয়ে থাকলে কত কি সমস্যার মধ্যে দিয়ে চলতে হয়। আমি সব কিছু জানি, তাছাড়া আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার স্যালারি কত টাকা হবে? 30,000 টাকা দিলে তো হবে তোর? হয়ে যাবে। এমনি তো তোর মতো ভিখারির জন্য এই টাকা তো অনেক বেশি হবে। কি হচ্ছে এরা? আরে একটু মজা করছিলাম ওর সাথে আমি। তাহলে আমার ডিউটি কবে থেকে? যদি চাও কাল থেকে জয়েন করতে পারো। কিন্তু কাল তো 21 তারিখ। আরে চিন্তা করো না, আমি দরকার হলে পুরো মাসই বেতন দিয়ে দিব। এত কিছু করতে হবে না,
আমি 1 তারিখে আসবো দরকার হলে। ঠিক আছে, তাই করিও। ওখান থেকে এসে আকাশ ওর বাবাকে সবটা জানায়। উনি সবটা শোনার বা জানার পরে কি বলছিস তুই? তুই ওই মেয়ের বিয়ে হয়ে থাকবি মানে? তুই চাইলে তো ওই মেয়ের মতো 10টা বিয়ে রাখতে পারিস। আব্বু, আমি দেখতে চাই বিষয়টা কতদূর পর্যন্ত যায়। আমি দেখি ও কতদূর পর্যন্ত যেতে পারে। আচ্ছা, তুই ঠিক কি করতে চাইছিস বল তো? আমি এমন কিছু করতে চাই, দেখবে ও আমাকে যত কষ্ট দিয়েছে এতগুলো বছর ধরে, সব কষ্ট আমি সুদে আসলে নিয়ে নিব। সেটা কিভাবে? ওকে আমি বাধ্য করব আমাকে বিয়ে করার জন্য। দেখবে ও নিজেও বুঝতে পারবে না কখনো আমাকে বিয়ে করেছে। তারপর আমি ওকে বাকিটা বোঝাবো। তুই কি ওকে না জানিয়ে বিয়ে করবি? তেমনই কিছু ধরে নাও, তোমাকে তো জানাবই। তা বিয়ে করার পরে কি করবি? এরপর যা করব তাও স্বপ্নেও ভাবতে পারবে না। এমন কিছু করিস না যার কারণে কোনো ক্ষতি যেন না হয়। তেমন কোনো ক্ষতি করব না। আচ্ছা, আমি রুমে গেলাম। অন্যদিকে ইরা তো আকাশের সাথে কি কি করবে না করবে সবকিছু তানুর সাথে ভাবতে থাকে। আচ্ছা, তুই যদি এরকম কিছু করিস বেচারা তো চলে যাবে। ওরও একই ব্যবস্থা আছে। কিরকম ব্যবস্থা? ওর জয়েনিং লেটারের মধ্যে 1 বছর আগেও চাকরি ছাড়তে পারবে না। যদি ছেড়ে দেয় তাহলে ওকে 15 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এটা শোনার পরে ও তো চাকরিই করবে না। ওকে তো এই শর্তের কথাই বলবো না। তাহলে লুকিয়ে এই কাজটা করবি? ঠিক ধরেছিস, আবারও ওকে একটা শিক্ষা দিব আমি। দেখিস খারাপ কিছু করে বসিস না। এভাবে কয়েকটা দিন যেতে থাকে। মাসের 1ম তারিখে আকাশ আসে। তখন ওর কাছে একটা কাগজ দেওয়া হয় আর সাইন করতে বলা হয়। এই সবটা তো আকাশ জানে, সেজন্য সাইন করে দেয়। কিছুক্ষণ পরে ইরা বের হবে। তখন তানু, সাইন নেওয়া হয়ে গেছে কি? হ্যাঁ, নাও শেষ। আয়, দাঁড়িয়ে আছিস কেন? আমি যে বের হব, আমার সাথে তোকে যেতে হবে, সেটাও কি বলে দিতে হবে? জি ম্যাম, চলুন। ওখান থেকে বের হয়ে আসে। গাড়ির দরজা খুলে দিলে ইরা ভেতরে বসে। আকাশও ইরার পাশে বসতে যাবে। আমার পাশে না বসে ড্রাইভারের পাশে বস। কোনো কথা না বলে ওখানে বসতে যায়। তাছাড়া আকাশ ভালো করে জানে ইরা কোনোভাবে ওর সাথে ভালো কোনো ব্যবহার তো করবে না, তাও ওখানে আছে ইরাকে একটা শিক্ষা দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে ওরা একটা অফিসে আসে। অফিস থেকে নেমে আশ্চর্য হয়, কেননা অফিসটা আকাশের বাবার, তবে এটা ওদের সাইড অফিস। ওখানে সিকিউরিটি আর লোকজন আকাশকে ছেড়ে, কেননা বিজনেসের কাজে অনেকবার এখানে এসেছে। ভেতরে যাওয়ার সাথে সাথে সবাই সালাম দিতে থাকে। দেখেছিস ওই অফিসের সবাই কত সম্মান করে আমাকে? তা তো দেখতে পাচ্ছি আমি। তাহলে বুঝলি তো বড় লোকদের কত সম্মান করে লোকেরা। সবই বুঝি আমি। তা এখানে কি কাজ? কি কাজ তা কি তোকে বলে দিতে হবে আমাকে? আমাকে বলে দিলে আপনাদের কাজ উল্টো আরো সহজ হয়ে যাবে, তা কিন্তু ভুলে যাবেন না। ও তাই নাকি? তুই করবি আমাকে সাহায্য? তোর নিজের দিকে তাকা আর আমার দিকে তাকা। তাহলে আর কি, নিজের মতো করে দেখুন কি করতে পারেন। কথাটা বলে আকাশ ওর মুখটা ঢেকে নেয় মাস্ক পরে, কেননা নয়তো কেউ ওকে চিনে নিয়ে যদি কোনো কিছু জিজ্ঞেস করে বসে বা বলে বসে তাহলে তো সমস্যার উপরে সমস্যার সৃষ্টি হবে, তাই না? ইরা ভেতরে চলে যায়, কিন্তু 1 ঘন্টা পরে বের হয়ে আসে। বের হয়ে আসার পরে কি ম্যাডাম, কাজ কি হলো না? তোর মতো বিয়ে থাকলে কাজ হবে কি করে? আমার কি দোষ? কি দোষ মানে? তোরই তো সব দোষ। তোকে সাথে করে এনেছি বলে আজকে আমার এই অবস্থা। আচ্ছা, ফাইলটা দিন, আমি ভিতরে এসে কথা বলে নিচ্ছি। তোর মতো ভিখারি যাবে ওদের সাথে কথা বলতে, আর ওরা তোর কথাও শুনবে? ইরার হাত থেকে ফাইল নিয়ে ভেতরে চলে যায়। ওখানে থাকা বাকি কর্মচারীগুলো আকাশকে তো চিনতে পারে নি, কিন্তু যখনই মুখ থেকে পর্দাটা সরায় তখনই ওনারা অবাক হয়। এ কি স্যার, আপনি এখানে? একটু আগে ইরা নামে যে মেয়েটি এসেছে, সে মেয়েটির ফাইলে কোনো সমস্যা ছিল কি? জি স্যার, ওই ফাইল ঠিকমতো শেষও ওরা করেনি, তার ওপর অনেক জায়গায় ভুল আছে। আচ্ছা, আমি ঠিক করে নিব এটা। তোমরা একটা কাজ করো, আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে ওই মেয়েটাকে বলবে, কথাটার জন্য মাথায় দেখে। জি স্যার, তাই হবে। একটু পরে ইরাকে ভেতরে ডাকা হলো। ইরা তো ভয় শেষ, কেননা ভেতরে কি না কি বলে তা বুঝতে পারছে না, তাও ভেতরে যায়। ভেতরে যাওয়ার পরে আমাকে ডেকেছেন? জি, বসুন এখানে। জি বলুন। আপনি তো জানেন আপনার এই ফাইল আমরা কেন রিজেক্ট করেছি।
জি, অনেক ভুল আছে এটা বলেছেন, আর অনেক কিছু মিসিংও আছে এটাও বলেছেন আমাকে। উনি তো আপনার পিএ, ওনার সাথে কথা বলছি। আপনি যদি আজকের ভিতরে ওই ফাইল ঠিক করতে পারেন তাহলে আমরা সাইন করে দেব। আমার পুরো কোম্পানি ভালো ভালো লোকেরা মিলে এটা তৈরি করেছে, কিন্তু এখন নতুনভাবে কিভাবে করব বলেন? আপনি চাইলে আপনার পিএর সাহায্য নিতে পারেন। ও কিভাবে আমাকে সাহায্য করবে? দেখুন, উনি আমাদের একটু আগে এই ফাইল সম্পর্কে জানিয়েছে, আমাদের ওনার কথাগুলো ভালো লেগেছে, সেজন্য আপনি চাইলে ওনার সাহায্য নিতে পারেন। কিন্তু এখন তো বিকাল হয়ে গেল, 1 ঘন্টা পর তো অফিসও বন্ধ হয়ে যাবে, তাহলে 1 ঘন্টার মধ্যে কি আজও সম্ভব হবে? দেখুন, যত তাড়াতাড়ি পারেন ঠিক করেন। যদি 1 ঘন্টায় না পারি? তাহলে আপনার পিএকে দিয়ে আমাদের বড় স্যারের বাসায় পাঠিয়ে দেন, ওখানে সাইন করে নিতে পারবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি তাহলে অফিসে এসে কাজ করে নিচ্ছি। আচ্ছা, তাই করুন। এদিকে আকাশ ওই ফাইলে আরও একটা কাগজ এক্সট্রা রেখে দেয়, সাথে ওনাদেরও সাইন নিয়ে নেয়। তখনই ম্যাম, এখানে একটা সাইন করুন। এটা আবার কিসের কাগজ? আপনি ফাইলটা যে ঠিক করবেন তার জন্য একটা অঙ্গীকারনামা। ইরাও তেমন কিছু না ভেবে সাইন করে দেয়। এরপর ওখানে সবাই মিষ্টি খেতে থাকে, সাথে মোনাজাতও ধরে। এইগুলো দেখে ইরা তো কিছুই বুঝতে পারছে না। এগুলো কি হচ্ছে? আমাকে ফাইলটা যেন সময় মতো ঠিক করতে পারি তার জন্য মিষ্টি আর মোনাজাত ধরেছি। তাছাড়া ম্যাডাম কবুল। ও আচ্ছা, তাই বলো। কবুল মানে? আর একটা বার বলুন। আরেকটা বার কবুল কেন বলবো? আর এই কবুল মানে? না ম্যাম, কিছু না। চলুন তাহলে এখন আমরা চাই। এখন হয়তো অনেকে বলবেন কি হচ্ছে, কিছুই তো বুঝতে পারছেন না। তাছাড়া কিছু বোঝার দরকারও নেই, অনেক কিছুই গোপনে রেখে কাজ করতে হয়, যা যখন সময় হবে তখনই আপনাদের জানানো হবে। কিছুক্ষণের মধ্যে ওরা অফিসে চলে আসে। ওখানে এসে ফাইল নিয়ে কাজ করতে থাকে। ততক্ষণে সন্ধ্যা হয়ে যায়। ওরা কাজ শেষ করে তখন 7টা বাজে। নিন ম্যাম, কাজ রেডি। কিন্তু এটা নিয়ে এখন যাব কোথায়? ওনাদের বাড়িতে যাব। কিন্তু আমি তো ঠিকানা জানি না। আমি তো জানি ঠিকানা, আমার সাথে চলুন তাহলে। আমার যাওয়াটা কি ঠিক হবে? আপনি কোম্পানির মালিক, যদি আপনি না যান তাহলে কেমন একটা দেখায় না? এটা ঠিক বলেছিস, আমার কাগজটা হয়ে গেলে আমি বাঁচি। আকাশ যাওয়ার আগে ওর বাবা মাকে সবটা বলে দেয়। ওনারা তো শুনে অনেক খুশি হয়ে যায়। তারপর যখন ওরা বাসায় ফেরে তখন ওদের প্রথমে নাস্তা দেওয়া হয়। তুমি নাস্তা করো। না ম্যাম, এগুলো কেন আনতে গেলেন কষ্ট করে? আরে তুমি বসো এখানে, আকাশ উপরে গিয়ে সাইন নিয়ে আসবে, তুমি নাস্তা করো। ইরা অনেক সরম করে নাস্তাগুলো খেতে থাকে। এইদিকে আকাশ ওর বাবার সাথে কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে, আচ্ছা, তুই কি কাজটা ঠিক করেছিস? তোমাদের তো আমি আগেও বলেছি। তাই বলে এইভাবে? ও আমাকে শিক্ষা দেওয়ার আগে আমি ওকে একটা শিক্ষা দিব। দেখিস, বেশি কিছু করে বসিস না। না বাবা, তেমন কিছুই হবে না। তুমি এখানে সাইন করে দাও, বাকিটা আমি সামলে নেব। সেটা তো তুই সাইন করে দিলেও হয়। তাহলে তো ও বুঝে যাবে আমি যে সাইন করেছি। আচ্ছা, দে তাহলে। সাইন করে দেয়। নিচে নেমে ইরার পাশে বসে পড়ে, তার সাথে ওর মাকে ইশারা করে। ওর মাও অনেক খুশি হয়। ম্যাডাম, আমি চলে যাই এখন? আরে কোথায় যাবে? রাতের খাবার খেয়ে তারপর না হয় চলে যেও। না ম্যাম, এটা হয় না। আর কোনো কথা না, তুমি বসো, রাতে খাবার খেয়ে যাবে, আকাশ তো তোমাকে দিয়ে আসবে। ম্যাডাম, আপনি কি আকাশকে চিনেন কোনোভাবে? আমি কিভাবে চিনবো? আপনি যেভাবে বললেন এতে তো তাই মনে হলো। আরে তেমন কিছুই না। কিছুক্ষণ পরে সবটা ঠিক হতে থাকে। এরপর খাবার খেয়ে নেয়। আকাশ, তুমি তাহলে ইরাকে পৌঁছে দাও। জি স্যার, তাই করব। রাতের খাবার খেয়ে বেরিয়ে পড়ে। গাড়ি থেকে নেমে, ওই তুই তাহলে যা এখন বাসা। একটু ভালোভাবে বললেই তো হয়। তুই কোন নবাবজাদা রে যে তোর সাথে আমার কথা বলতে হবে? একটু আগেই তো আপনার জন্য অনেক কিছু করলাম আমি, সেসবটার জন্য তো। ওই শোন, তুই আমার পিয়ে, এইটুকু তুই করতে পারিস। এত ভালোভাবে কথা বলার তো কোনো দরকারই আমি মনে করি না। কাল সকালে আবার আসবি। কিন্তু ম্যাম, কালকে আমাকে সকালবেলা ছুটি দিতে পারবেন? তোর ছুটি কেন লাগবে? একটু কাজ আছে। কোনো ছুটি হবে না, সকাল 8টায় আসবি, কাল মনে থাকে যেন। আকাশ তো কোনো কথা বলেনি। রাতে বাসায় এসে রুমে বসে থাকে। কি হয়েছে আকাশ?
মন খারাপ কেন? কাল সকালে ছুটি চেয়েছি আর উল্টো আমাকে অনেক কথা শুনিয়ে দিল। তোকে কথা কেন শোনাবে? তুই তো ওদের জন্যই কাজ করছিস। এরা তো জানে না তাহলে এখন কি করবি? এরা তো জানে না আমি কিভাবে কি করব। তোর কথা তো আমি নিজেই বুঝতে পারছি না। আমি তো ইরার পিএ, সেজন্য ওর সাথে আমি তো আমাদের কোম্পানিতে যাবই। দরকার হলে শেফাকে আমি বাকি কাজটুকু করে নেব। এটা তো আমি ভেবে দেখিনি। বুঝতে হবে তো কার ছেলে আমি। কিন্তু তুই কিভাবে করবি আমি তো বুঝতেই পারছি না। তোমাকে বুঝতে হবে না, তুমি শুধু তোমার কোম্পানির লোকদের বলে দিও আমাকে যেন না চেনার বান করে থাকে। বুঝতে পেরেছি। সকালবেলায় আকাশ বের হয়ে চলে আসি ইরার বাসায়। এইদিকে ইরার বাবা মাও তখন বাসায় ছিল। তা আকাশ, তোমাদের কাজ কেমন চলতেছে? জি আঙ্কেল, অনেক ভালো চলতেছে। তা ইরা, ওই প্রজেক্ট কি আমরা পেয়েছি? হ্যাঁ, বাবা পেয়েছি। স্যার আমি ছিলাম বলে পেয়েছে। ও তাই নাকি? না বাবা, মোটেও না। আচ্ছা স্যার, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। স্যার আমাকে কিছু টাকা কি অ্যাডভান্স করা যাবে? কত টাকা লাগবে? 10,000 দিলেই হবে। না আব্বু, কখনোই না। তুমি ওকে কোনো টাকাই দিবে না। আচ্ছা, তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? ওর সাথে আমি এভাবেই কথা বলি। একটু ভালোভাবে কথা তো বলতেই তো পারিস, তাই না? মোটেও না। তাছাড়া বাবা, ও আমার পিএ। ওর সাথে আমি যেভাবে খুশি সেভাবে কথা বলবো, তা তোমাকে ভাবতে হবে না। ঠিক আছে, তোর যা ভালো লাগে মনে হয় তাই কর। আব্বু সেটাই। ওই তুই বসে আছিস কেন? নাস্তা তো করতে দিবেন। সকালে নাস্তা করে আসতে পারিসনি? গরিব মানুষ, বুঝতেই তো পারছেন। তাড়াতাড়ি কর, আমি বের হব। এদিকে আকাশ আর রফিক চৌধুরী বসে বসে কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে আচ্ছা আকাশ, ইরার কথাই তুমি কিছু মনে করো না। ও একটু এরকমই বদমেজাজি, কিন্তু তোমাকে আমার কেমন জানি চেনা চেনা লাগতেছে। কি বলেন, আমাকে কিভাবে চেনা চেনা লাগবে? মনে হয় আমি কোনো একটা জায়গায় তোমাকে দেখেছি। কোথায় দেখেন? দাঁড়াও, 2 মিনিট সময় দাও, আমি একটু সময় নিয়ে ছবিগুলো দেখতেছি। ছবিগুলো দেখতে থাকে। ছবি দেখে আকাশের সামনে রাখে। দেখো তো, এই ছেলেটা তুমি তো? প্লিজ স্যার, আমাকে ভুল বুঝবেন না। এখন তুমি এটা বলো, আমাদের কোম্পানিতে চাকরি নেওয়ার কারণ তো বলো। আসলে কারণ হলো, আমি এটাকে 7 বছর আগ থেকে আমরা দুজনকে ভালোবাসতাম, আর ওর মন রক্ষা করার জন্যই আমি এখানে এসেছি। 7 বছর আগে বলতে? আমাকে একটু খুলে বলো তো। আকাশ ইরার বাবাকে সবটা বলতে থাকে। কলেজ লাইফের সেদিনগুলোর কথা শোনার পরে সত্যি আকাশ, ইরা যা করেছে তা কিন্তু মোটেও ঠিক করেনি। তবে তুমি এতটুকু জেনে রাখো, আমি কিন্তু তোমার সাথেই ইরার বিয়ে দিব। ধন্যবাদ আঙ্কেল, কিন্তু ইরা তো আমাকে অবহেলা আর সারাদিন কথা শোনাতে থাকে। তা জানি না, তবে যাই হোক, তুমি এই নিয়ে টেনশন করো না। জি আঙ্কেল। আচ্ছা ম্যাম, চলে আসতেছেন? একটু পরে ইরা নেমে আসে। এসে ও নিজেও খেয়ে বের হয়। ওরা অফিসে এসে বসে আছে। তখন আকাশ অন্য লোকের মাধ্যমে ইরাকে ভেতরে ঢুকিয়ে নেয়, যেন ইরার চোখের সামনে থেকে দূরে রাখে। এইদিকে ইরা ভেতরে বসে আছে। অন্যদিকে স্যার, কাজ হয়ে গেছে। তা বের হবে না তো? না স্যার, ওনাকে রুমে নিয়ে ব্যস্ত করে রেখেছি। আপনার কাজ না হওয়া পর্যন্ত কোনোভাবেই উনি বের হতে পারবেন না। ঠিক আছে, আমি তাহলে গেলাম ভিতরে। জি স্যার, আসুন। একটু পরে আকাশ ভেতরে এসে মিটিং করতে থাকে। এইদিকে ইরা তো বসে বসে বোর হচ্ছে, কেননা ও ছাড়া আর কেউ নেই এই রুমে। ম্যাম, আর কিছুক্ষণ অপেক্ষা করুন। কিছুক্ষণ পরে আমি আপনাকে নিয়ে যাব। আমি একা একা বোর হচ্ছি। তাহলে ম্যাম, এখন আমি কি করব? আমার পিএকে ডেকে দিন, ওর সাথে আমার কাজের ব্যাপারে কিছু কথা আছে। আমাকে একটু সময় দিন, আমি আপনাকে জানাচ্ছি। ঠিক আছে। লোক এসে আকাশের সাথে কথা বলতে থাকে। কথা বলা হয়ে এলে একটা কাজ করো, এখানে একজনকে বস বানিয়ে নাও। কিন্তু বাকিরা? আমি যেভাবে বলবো সেভাবেই হবে। জি স্যার, তাই হবে। ওদের সবটা বোঝাতে থাকে। সবটা বোঝানো হয়ে এলে ওখান থেকে বের হয়ে চলে আসি ইরার কাছে। ওই এতক্ষণ কই ছিলি তুই? আমাকে তো ভিতরে আসতে দিল না, তাহলে আমার কি দোষ বলুন? ঠিক আছে, এভাবে চল আমার সাথে। কোথায় যাব আমরা? কোথায় আবার? মিটিং রুমে যাব। জি চলুন।
ভেতরে এসে আকাশ ওর মতো করে অ্যাক্টিং করতে থাকে। মোটামুটি এমনভাবে সবটা চলতে থাকে, ইরা তো কোনোভাবেই বুঝতে পারছে না। তা মোটামুটি কাজ শেষ করে চলে আসে ওখান থেকে। ম্যাম দেখলেন তো কত সুন্দরভাবে আমি সবটা ম্যানেজ করে নিয়েছি। সবই তো দেখলাম, তা একটা কথা বলতো আমাকে। কি কথা বলুন? তুই এত কিছু জানিস কিভাবে? আমি অনেক কিছু, কিন্তু আপনাকে কিছু জানতে হবে না। আচ্ছা এখন কি করব? কি আর করব, অফিসে যাব আমরা। চলুন তাহলে। ওরা দুজনে চলে আসে অফিসে, এসে কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে আমাদের কালকে দেশের বাইরে যেতে হবে। ঠিক আছে। পরের দিন ওরা দেশের বাইরে আসে। বাইরে এসে ওরা নিজেদের কাজ করতে থাকে। রাতের বেলায় ইরা অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়, সাথে আকাশকেও করায়। অনেকটা মাতাল অবস্থায় ওরা রুমে আসে, এসে দুজনে ঘুমিয়ে পড়ে। তবে এই রাতে অনেক কিছু হয়েছে যা আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। কিভাবে জানতে পারবেন তাও বলে দেব। ওই দিন বিকেলে ওদের ঘুম ভাঙে, তবে একজন বিছানায় আরেকজন নিচে। সন্ধ্যের দিকে। এত দুর্বল লাগছে কেন আমার? আমারও তো তেমনই লাগতেছে। মনে হয় ওইটাই খেয়েছি বলে। হতেও পারে, কিন্তু আমরা যাব কখন এখান থেকে? একদিন পরে। শরীর ভালো লাগছে না, তুই যা এখন, আমি ঘুমাবো। কিন্তু সারাদিনে তো খাওয়া হয়নি, রাতেও কি খাবেন না? ইচ্ছে করছে না। এই বলে ইরা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আকাশ খাবার নিয়ে আসে। তারপর ইরাকে ঘুম থেকে ডেকে তুলে খাইয়ে দিতে থাকে। ইরা তো ঘুম ঘুম চোখে খেতে থাকে, কিন্তু কি খাচ্ছে তা নিজেও বুঝতে পারছে না। ইরা আকাশের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ওকে যে সরিয়ে দেবে সেটাও পারছে না, কেননা ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। সকালে ওরা যে যার মতো করে রেডি হয়ে নেয়, বের হয়ে সবটা ঠিক করতে থাকে। সবটা ঠিক হলে গাড়িতে সবটা উঠিয়ে নেয়। আজকে লাস্ট মিটিং এখানে, সব কিছু গুছিয়ে নে। আমরা এখান থেকে মিটিং শেষ করব, তারপর ওখান থেকে এয়ারপোর্টে চলে আসব। ঠিক আছে ম্যাম, তাই হবে। যা তাহলে, আমি ফ্রেশ হয়ে নেই। বের হয়ে সবটা ঠিক করতে থাকে। সবটা ঠিক হলে গাড়িতে সবটা উঠিয়ে নেয়, তারপর অফিসে চলে আসে। শোন, তুই কিন্তু অনেক বেশি বেয়াদবি করছিস আগের থেকে। আমি আবার কি করলাম? তুই আজকাল আমার দিকে একটু বেশি তাকাচ্ছিস। আমি কই তাকালাম? আমার গলায় এই লাল দাগগুলো কিসের? তা আমি কি করে জানবো? ওই রাতে তো ছিল না। সেটা আমি কি করে জানবো? তুই দাঁড়া এখানে ভিতরে এসে, আমি সবটা ঠিক করে নিচ্ছি। আচ্ছা, আমি অপেক্ষা করতেছি। অন্যদিকে ইরা ভেতরে এসে সবটা ঠিক করতে থাকে। অন্যদিকে আকাশ ওর কাজ কিছুটা করতে থাকে। কাজ করা হয়ে এলে ইরাকে কল দিয়ে জিজ্ঞেস করতে থাকে, তোর এত তাড়া কিসে শুনি? আমাদের তো ফ্লাইট আছে। সময় মতো কাজ শেষ হয়ে যাবে আমার, তোকে এই নিয়ে ভাবতে হবে না। তাও ম্যাডাম মিস হয়ে গেলে? বললাম না তোকে ভাবতে হবে না। আচমকা রেগে যাওয়াতে চুপ করে থাকে। কিছুক্ষণ পরে নিচে নেমে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে আবির হঠাৎ আকাশকে কল দেয়। কোথায় আছিস তুই? আমি আছি বাইরে। তা তোর কি খবর বল? আমি তো ঠিক আছি, তা তোকে যা বলার জন্য কল করেছি। কি কথা বল? তুই একবার আসতে পারবি কি? কোথায় আসতে হবে বল। তোকে আসতে হবে না, শুধু মাথাটা একটু পেছনে ফেরালে তাকাইলেই হবে। মানে কি তুই এখানে? তার বলতে, তা তোর এখানে তো কোনো কাজ নেই, এখানে আসবে ছোটোখাটো কোম্পানির লোক, কিন্তু তুই এখানে কেন? আমি তোর ভাবিকে নিয়ে এসেছি। আচ্ছা দোস্ত, তুই এমন কেন বলতো? আমি কি করলাম? তুই ইরাকে সত্যি কথাটা বলে দিয়ে এখান থেকে বিদায় হ। আমি কেন বিদায় হব? দেখ, ইরা তোকে কখনো মেনে নেবে না। তুই কেন কথাগুলো বুঝতে চাইছিস না? ও আগে যা করেছে আমি চাই সেগুলো ও ভুলে গিয়ে নতুন করে আমাকে ভালোবাসুক। তুই সত্যি কথাটা বলে দিলেই তো পারিস। সত্যি কথা বলে দিলে তো ও এমনিতে রাজি হয়ে যাবে। কিন্তু তুই তো এটাই চাস। তা তো চাই, কিন্তু আমি চাচ্ছি ও আমার বর্তমান অবস্থা দেখে আমাকে ভালোবাসুক। কিন্তু সেটা কি সম্ভব হবে? আশা তো করি। তা তুই কবে ফিরবি? আমি মাত্র এলাম, 2 দিন তো থাকতে হবে। বুঝতে পেরেছি। এদের কথার মাঝে তখন ইরা চলে আসে। ইরা অবশ্য আবিরকে দেখে চিনতে পেরেছে, কেননা আবির ইরাদের তুলনায় কিছুটা ধনী ব্যক্তিদের মধ্যে একজন। ওখানে এসে, আরে ভাইয়া, আপনি এখানে? বন্ধুর সাথে দেখা হলো, সেজন্য কথা বলছিলাম। কিন্তু একটা কথা বলবো কি? কি কথা? আমার মনে হয় ওরকম লোকদের সাথে আপনার কথা না বলাই ভালো। এখানে খারাপ কি আছে? ও আমার বন্ধু হয়, তাছাড়া আমি তো তোমার মতো না। আমার মতো না মানে? আমি আবার কি করেছি? কেউ যে নিজের স্বার্থের জন্য কারো মন নিয়ে এরকম ছিনিমিনি খেলতে পারে তা তোমাকে না দেখলে তো বুঝতেই পারতাম না। আরে ও কি এমন দোষ করেছে? শুধু তোমাকে ভালোবেসেছে, এর বাইরে তো কোনো কিছু করতেও চায়নি। তাছাড়া আমার মনে হয় তোমার হাতে এখনো সময় আছে, তুমি নিজেকে ঠিক করে আকাশকে আপন করে নাও, নয়তো এমনটা যেন না হয় তোমাকে এর জন্য সারা জীবন না কেঁদে পার করে দিতে হয়।
কথাগুলো বলে আবির তো চলে যায়। অন্যদিকে ইরা আকাশের দিকে তাকিয়ে আছে। ও তো চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা না বলে। অন্যদিকে ইরারও অনেকটা অনুতপ্ত লাগতে থাকে। কি করবে না করবে কোনো কিছুই ওর বুঝে ওঠে না। সেজন্য আকাশকে নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে। রাস্তায় ওরা কোনো কথাই বলেনি, বসে আছে গাড়িতে। এয়ারপোর্টে নেমে ভেতরে আসে, ভেতরে এসে বসে পড়ে একটা চেয়ারে। ইরা তো চুপচাপ বসে আছে। অন্যদিকে সরি ম্যাম, আসলে ও তো আমার বন্ধু হয়, সেজন্য এতগুলো কথা আপনাকে বলে ফেলেছে। প্লিজ কিছু মনে করবেন না। সরি বলতে হবে না, সে যাক গিয়ে। চলো এবার প্লেনের ভিতরে যাই। ওরা চলে আসে ভেতরে। অন্যদিকে কয়েকটা ঘন্টা পরে ওরা দেশে এসে পৌঁছায়। এরপর ওরা যে যার বাড়িতে। আকাশ বাসায় ফেরার পরে আকাশ, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা আম্মু? তুই এখানে বস, তারপর বলতেছি। আমি ফ্রেশ হয়ে এসে শুনলে হয় না? না হয় না, তোর সাথে আমার এখনই কথা বলতে হবে। আচ্ছা বলো কি কথা। আচ্ছা আবির আমাকে কল দিয়ে যা বললো তা কি সত্যি? আবির কি বললো? তা যদি আমাকে না বলো আমি বুঝবো কি করে? অফিসে তোদের মধ্যে যা কথা হয়েছে সে সব কথা কি সত্যি? সত্যি। তবে চিন্তা করো না, আমি ওকে অনেক তাড়াতাড়ি এই বাসায় নিয়ে আসবো। কিন্তু ও তোকে বিয়ে করতে সমস্যাটা কোথায়? সমস্যা কিছুটা তো আছে। আমাদের কি টাকা পয়সা কোনো কিছুর কি কম আছে এখানে, যে ওই মেয়ে তোর সাথে এরকম ব্যবহার করতেছে? মা, ও আমার সম্পর্কে কোনো কথাই কিন্তু জানে না। তবে চিন্তা করো না, 2 মাসের মধ্যে আমি ওকে এই বাড়িতে নিয়ে আসবো। সত্যি পারবি তো? আমি যে তোকে এরকম কষ্ট পেতে দেখতে পাচ্ছি না। আর কয়েকটা মাস তুমি ধৈর্য ধরো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি উপরে গেলাম। উপরে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সন্ধ্যের পরে তানু ইরার কাছে আসে। তানুকে হঠাৎ আসতে দেখে তুই যে আসবি তা কেন বললি না? আচ্ছা, তুই আবিরকে তো চিনিস? চিনি তো, কিন্তু কি হয়েছে বলতো? আবির তো আমাকে ছেড়ে দিতে চাইছে। ও না তোকে ভালোবাসে, তাহলে ছেড়ে কেন দিতে চাইছে? সেই সব তো আমি জানি না, তবে এতটুকু বলেছি, যতদিন না পর্যন্ত তুই আকাশকে মেনে নিবি ততদিন ও আমার সাথে কথাই বলবে না। এটা আবার কেমন কথা? আমিও সেম প্রশ্নটাই করেছি। তারপর কি বললো? ও বলেছে ওর বন্ধু যেখানে কষ্ট পাচ্ছে সেখানে ও আমার সাথে এভাবে কথা বলতেই চায় না। মানে বন্ধুর জন্য নিজের মানুষটাকে কষ্ট দেবে? তেমন তাই তো বললো। আচ্ছা তোকে একটা সত্যি কথা বলি তাহলে। কোন সত্যি বল? আগে বল, কাউকে বলবি না তো? সত্যি বলবো না। এই কাগজটা দেখ তাহলে। তানু কাগজ দেখে তো রীতিমতো অবাক হয়, কেননা এই কাগজটা কিসের ছিল তা আপনারা জানতে পারবেন। ধৈর্য ধরুন, আপাতত এটা সিক্রেট হিসেবে রেখে দিলাম। একটু পরে কিন্তু তুই যদি এটা করেই ফেলিস তাহলে এত অভিনয় করছিস কেন? আমি তো একটু পরীক্ষা নিচ্ছি। কিসের পরীক্ষা? এখনো আগের মতোই আছে নাকি আমার উপর অভিমান করে আছে, এইটাই বোঝার চেষ্টা করছি। বাহ, তুই তো আমার থেকেও অনেক। সে যাই কি, তা ভাইয়াকে কি বলে দিব? ওই একদম বলবি না, সামনে ওর জন্মদিন, ওই দিন আমি নিজেই বলে দেব। ঠিক আছে, সত্যি আজকেই আমি অনেক খুশি। আমি তো ওই দিনই খুশি হয়েছি, তবে ওকে বুঝতে দেওয়া যাবে না। ঠিক আছে, তাই হবে। আমি তাহলে এখন গেলাম এখান থেকে। তুই তাহলে সাবধানে থাকিস। এভাবে 15 দিন কেটে যায়। ওর মতো করে প্রস্তুতি নিয়ে অফিসে আসে, তবে কোনো কিছুই হলো না। এভাবে 3 দিন যাওয়ার পরে ইরা একটু ঘাবড়ে গেল। সেজন্য কিছু একটা পরীক্ষা করে অনেক বেশি অবাক হয় ইরা। ও তো বিশ্বাসই করতে পারছে না, সেজন্য আকাশের কাছে আসে। আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি ম্যাম বলুন। এখানে না, তাহলে কোথায় আসতে হবে? হসপিটালে যেতে হবে। ওখানে কেন? কারণটা হচ্ছে, না থাক এখন শুনতে হবে না, গাড়ি বের করো। ঠিক আছে। 30 মিনিট পর হসপিটালে আসে। এসে ডক্টরকে সবটা জানায়। ডক্টর শুনে কিছু টেস্ট দেয়, তবে টেস্টগুলো রিপোর্ট দিতে দিতে 1 ঘন্টা লেগে যাবে। সেজন্য ফিরে এসে আকাশের পাশে বসে। কি হয়েছে ম্যাম, এত ঘাবড়ে আছেন কেন? ও কিছু না। আচ্ছা একটা কথা বলো তো। কি কথা? যে রাতে আমরা ড্রিঙ্কস খেয়ে রুমে এসেছিলাম, দুজনে কি একই রুমে ছিলাম নাকি আলাদা আলাদা? দেখো আকাশ, যা বলার সত্যি করে বলো। আমার তো নিজের কিছু মনে নেই, দুজনেই তো একসাথে রুম এসেছিলাম। এরপর কি হয়েছে তা আমার নিজেরও মনে নেই। ও আচ্ছা, কিন্তু এর পরের রাতে তুমি আমারই রুমে ছিলে? ওই রাতে তো আমি আপনাকে খাওয়াই দিয়েছিলাম, তারপর আপনি খাওয়া শেষ করে আমাকে জড়িয়ে ধরে শুয়েছিলেন।
কি, তুই আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলি? এরে না না, আচ্ছা, ওই রাতে কি কিছু হয়েছিল আমাদের মধ্যে? কই কি হবে? মানে ওই রকম কিছু? কোনো রকম? না, কিছু না। কিছুক্ষণ পরে ডক্টরের রুমে আসে। ডক্টর ওকে এমন কিছু বলে যা শুনে ইরা তো পুরো শিওর, সেজন্য আবার আকাশের কাছে আসে। এসে ওর মুখে একটা কটন বার্ড ঢুকিয়ে দেয়, আবার বের করে ডক্টরের কাছে নিয়ে আসে। এটাই তো যথেষ্ট। ডক্টর হ্যাঁ বললে ওখান থেকে চলে আসে। এদিকে ইরা বুঝতে পারছে না কি করবে ও, কেননা শেষ রিপোর্ট না আসা পর্যন্ত কোনোভাবে কাউকে কিছু জানাতেও পারছে না। এদিকে ইরার কোনো কিছুই ভালো লাগছে না। 2 দিন পরে রিপোর্ট আসে ইরার হাতে। তবে রিপোর্ট পেয়ে ইরা অনেক খুশি, কিন্তু পরিবারকে কিভাবে জানাবে সেটাই ও বুঝতে পারছে না। সেজন্য তানুকে ডেকে আনে বাসায়, এসে সবটা বলতে থাকে। সবটা শোনার পরেই, তুই এত টেনশন কেন করছিস? টেনশন করো না, কি করব বলো? আচ্ছা, আমি কি ভাইয়াকে সবটা বলবো? 2 দিন পরে তো ওর জন্মদিন। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? তানু কিছু কিছু বুদ্ধি ইরাকে শিখিয়ে দেয়। ইরা তো শুনে খুব খুশি হয়। অন্যদিকে আকাশও ওর রুমে এসে ভাবতে থাকে ইরাকে ওর মনের কথাটা বলেই দেবে। 2 দিনের দিন। আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? কাল তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় আসবে। আপনাদের বাসায় কেন? কাল তোমার জন্মদিন, সেই জন্য তোমাদের দাওয়াত। ঠিক আছে, আমি ওনাদের নিয়ে আসবো, কিন্তু ওনাদের কেন আনবো তা কি বলা যাবে? আসতে কি কোনো সমস্যা? ওই সময় তো আমার জন্মদিন। সমস্যা নেই, আমার বাসায় পালন করতে পারবে। এটা কি করে হয়? আমার মতো একটা সাধারণ ছেলে আপনার বাসায় জন্মদিন পালন করবে, এটা তো ভালো দেখায় না। ওই, তোকে কি আমি বেশি বুঝতে বলেছি? যা যা বলেছি তা তা করবি, বুঝলি? ঠিক আছে ম্যাম, তাই হবে। আকাশের জন্মদিন, সেজন্য ইরা ওই দিন সন্ধ্যায় আকাশ ওর বাবা মাকে নিয়ে ইরাদের বাসায় আসে। বাসাটা কিছুটা সাজানো হয়েছে। এরকমভাবে সাজানোর কারণ আকাশ নিজেরাও বুঝতে পারছে না, আবার আপনারাও বুঝতে পারছেন না। তবে চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যে আপনারা সবটা জানতে পারবেন। কিছুক্ষণ পরে ওরা ভেতরে আসে। তবে ইরা আজকে একটা লাল শাড়ি পরে এসেছে। আকাশ তো চোখ ফেরাতেই পারছে না। এভাবে আমার দিকে না তাকিয়ে আশেপাশে দেখলেই তো পারো। যেভাবে সামনে দাঁড়িয়ে আছেন, আশেপাশে যে দেখবো তাও পারছি না। তা কেমন লাগছে আমাকে? বিশ্বাস করবেন কি না জানি না, এতটা সুন্দর লাগছে আপনাকে যে বলে বোঝাতে পারবো না। তা বাহিরে না দাঁড়িয়ে ভেতরে আসো। এবার ভেতরে আসে। তবে ওখানে তানু আর আবিরও ছিল। আবিরকে দেখে ওর সাথে কথা বলার জন্য চলে যায়। অন্যদিকে ইরার বাবা মা দুজনে আকাশের বাবা মার সামনে আসে। আরে স্যার, আপনি আমার বাসায়? আব্বু, তুমি কি ওনাকে চিনো? আরে উনি শাহজাহান চৌধুরী। উনি কি একে গ্রুপের মালিক? হ্যাঁ, উনি একে গ্রুপের মালিক। কিন্তু ওনারা আকাশের সাথে কেন আসলো? সেটা তো আকাশকে তুই জিজ্ঞেস কর, আমি বরং ওনাদের ভিতরে নিয়ে যাই। আচ্ছা, যাও তাহলে। এদিকে আকাশ আবির নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তুই এখানে কেন? আমাকে তো তানু আসতে বললো। আচ্ছা, আমাকে এখানে কেন আসতে বললো তা কি তুই জানিস? না রে বন্ধু, তা তো আমি জানি না। কি হতে পারে বলতো? জানি না বন্ধু, খারাপ কোনো কিছু না হলেই হয়। আমারও যে এটা নিয়ে ভয় হয়। দেখি না কি হয়। অন্যদিকে শাহজাহান চৌধুরীকে নিয়ে রুমে আসে, এসে ওনাদের সাথে কথা বলতে থাকে। স্যার, বিশ্বাসই হচ্ছে না আপনি আমার মতো গরিবের বাসায় আসবেন। আমার ছেলে আমাকে নিয়ে এসেছে। হ্যাঁ স্যার, আপনার তো একটা ছেলেও আছে, তা সেও কি এসেছে এখানে? আরে আমার সাথেই তো এসেছে। কি বলেন? আমরা তো দেখতেই পাইনি। ও তো উপরে গিয়েছে। উপরে কেন যাবে? আমরা এখানে আমাদের সাথে না থেকে উপরে যাওয়ার কি দরকার হলো? কিছু মনে না করলে একটা কথা বলবো কি? কি কথা? আকাশ কি আপনাদের সন্তান? কেন, আপনার কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? একটু সন্দেহ তো আছেই। কি রকম? ওই যে, ও যদি আপনারই ছেলে হয় তাহলে আমার মেয়ে বিয়ে হয়ে কেন কাজ করে? এর কারণ আমি কিছুটা জানি। কি রকম কারণ? আমাকে কি বলা যায় স্যার? পুরো ঘটনা তো আকাশ জানে, আমরা সামান্য একটু জানি। যতটুকু জানেন ততটুকু না হয় বলেন। শাহজাহান চৌধুরী এবার যতটুকু জানে সবটা বলতে থাকে। অন্যদিকে ইরা আকাশকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ছাদে ওকে পায়। হে কি আকাশ, তুমি এখানে কেন? এই তো ম্যাম, আবিরের সাথে কথা বলছিলাম। নিচে আসো, কথা আছে। কি কথা? আগে নিচে চলো, তারপর বলতেছি আমি।
ঠিক আছে চলুন। ওরা দুজনে নিচে আসে, এসে রফিক চৌধুরীর সামনে আসে। পাশে আবির আর তানু দাঁড়িয়েছিল। আকাশ তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখনই আকাশ, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। জি, কি প্রশ্ন? প্রশ্নটা হলো, তুমি কি ইরাকে ভালোবাসো? আচমকে এরকম কোনো প্রশ্ন করবে যা আকাশ বুঝতে পারেনি। এইদিকে ইরা তো চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথাও বলছে না। কি হলো, চুপ করে আছো কেন? আসলে আমি ইরাকে আগেও ভালোবাসতাম আর এখনও ভালোবাসি। ওর মন জয় করার জন্য আমি ওর বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি, শুধু ওকে পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, ভালো কথা বললে। তা ইরা, তোর কি মত? আপু, আমি আকাশকে আগে ভালো না বাসলেও কয়েকটা বছর ধরে অনেক ভালোবেসে ফেলেছি। ওর সাথে আমি যা করেছি তুমি তা দেখেছো। আমি কত মনমরা হয়ে থাকতাম সব সময়। তা তো দেখছি, তোকে তো এই নিয়ে ডক্টরও দেখিয়েছি। ও যখন আমার লাইফ থেকে চলে যায় তখনই আমি ওর অভাবটা বুঝতে পারি। আর ওই জায়গা থেকে আমি ওকে অনেক মিস করতাম। তবে ওর কোনো খোঁজ পাইনি বলে আমি তো বিয়েও করিনি আর। স্যার, ইরা কিন্তু ঠিক কথাই বলেছে। ও অনেক কান্না করতো, মনমরা হয়ে থাকতো, কিন্তু কী কারণে তা আমি জানতাম না। তবে আজকে তা জানতে পেরেছি। আচ্ছা, তোমরা দুজন রুমে যাও আর নিজেদের মধ্যে ডিসিশন নাও তোমরা কি করবে। এরপর আমরা বাকিটা দেখব। ঠিক আছে আব্বু। ওরা দুজনে রুমে আসে আর ওদের নিজেদের মধ্যে সব ভুল বোঝাবুঝি ভেঙে যায়। কেননা গল্পের অনেকটা কাহিনী তো শেষ, সেজন্য এই কাহিনীগুলো রেখে তো লাভ নেই, সেজন্য বলে দিলাম। 1 ঘন্টার মধ্যে ওরা দুজনের কতবার যে জড়িয়ে ধরেছে তার কোনো হিসেব নেই। তবে এর বাহিরে আরও কিছু সিক্রেটও আছে যা আপনারা জানতে পারবেন একটু পরে। এদিকে ইরা নিচে নামে। তা কি ডিসিশন নিলে? আমরা বিয়ে করতে রাজি। তাহলে আমি কাজী ডাকার ব্যবস্থা করতেছি। তার লাগবে না। কাজী না এনে বিয়ে পড়াবে কে? আমাদের বিয়ে হয়ে গেছে অনেক আগেই। ইরার মুখে এমন কথা শুনে সবাই তো রীতিমতো অবাক। আকাশ নিজেই বুঝতে পারছে না কিভাবে ও বিয়ে করলো। আচ্ছা, কিভাবে আমাদের বিয়ে হলো? তুমি যেদিন চাকরিতে জয়েন্ট করেছো সেই দিন তুমি কিছু পেপার সাইন করেছো, মনে আছে কি? ওইগুলো তো চাকরির শর্তে কাগজ। ওইখানে একটা পেজের মধ্যে আমাদের বিয়ের রেজিস্টার পেপার ছিল, সেটাতে তুমি সাইন করেছিলে। তার আগের পেজে 3টা লেখা ছিল যা তোমাকে বলতে বলা হয়েছিল, মনে আছে কি? হ্যাঁ মনে আছে। ওখানে কবুল 3বার লেখা ছিল আর আমি 3বারই কবুল উচ্চারণ করে তারপর সাইন করি। ওই সময় তোমার সাইন আর কবুল বলা হয়েছিল, বাকিটা আমি পরে সাইন করে কবুল বলে ফেলেছি। ওই দিনই আমাদের বিয়ে হয়ে গিয়েছিল। এরকমভাবে বিয়ে করে নিলে আমাকে? অনেক কষ্ট করে তোমাকে পেয়েছি, এত সহজে কি হারিয়ে দিব নাকি? আমি চেয়েছিলাম আমার জন্য তোমার মনে কোনো ভালোবাসা আছে কি না, সেজন্য আমি সেটা পরীক্ষার জন্যই এত খারাপ ব্যবহার আর এত অবহেলা করেছি তোমাকে। প্লিজ আকাশ, আমাকে মাফ করে দাও। তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমার স্বামী, তুমি আমার কাছে মাপ চাইলে নিজেকে অপরাধী মনে হয়। যাক, তাহলে ওদের একটা হিল্লে হয়েই গেল। এবার নাতিনাতির মুখ দেখার পালা। আরও একটা কথা আছে, যেটা শুনলে তোমরা খুশি হবে নাকি মন খারাপ করবে বুঝতে পারছি না। আগে বলবো তো কি কথা? কথাটা যে কিভাবে বলবো আকাশ, আমি 1 মাসে প্রেগনেন্ট। ইরার মুখে এমন কথা সবাই তো রীতিমতো অবাক হয়েছে। কিভাবে কি হলো তা ওনারা নিজেরাও বুঝতে পারছে না, নিজেদেরকে সামলে নিয়েছে। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আসলে আমি আর আকাশ না বুঝি হয়ে গেল। কবে হলো আমি তো নিজেও জানি না। যখন দেশের বাইরে ছিলাম দুজনে, তোমার ওই রাতের কথা কি মনে আছে, যে রাতে দুজন খেয়ে শুয়ে পড়েছিলাম? আমাদের মাঝে কি কিছু হয়েছিল? ওই রাতেই হয়েছিল কিছু না কিছু, নয়তো এরকমটা হতো না। তুই এটা কি করলি বলতো? আমার কি দোষ? আচ্ছা বাবা থাক সেসব কথা। তাছাড়া আমাদের বিয়ে তো হয়েছিল, দুজনের অবর্তমানে হয়ে গেছে। তাছাড়া বড় কথা হলো ও তো আমারই সন্তান। যাক, একসাথে তাহলে 2টা সুখবর পেয়েছি। তা তো পেয়েছি, কিন্তু এভাবে যে শুনতে হবে তা ভাবিনি। এইদিকে ইরা তো লজ্জায় রুমে চলে আসে। ইরার পেছনে আকাশও চলে আসে। রুমে এসে, বিশ্বাস করো আকাশ, আমি ইচ্ছে করে করিনি। আমি জানি ইচ্ছে করে দুজনে কিছু করিনি, হয়তো একসাথে ঘুমানোর কারণে নেশায় কি থেকে কি হয়ে গেল। তুমি আমাকে ভুল বুঝবে না তো? ভুল কেন বুঝবো? শত হোক তুমি আমার বউ, তাছাড়া ও তো আমারই সন্তান। এখন চলো আমরা নিচে যাই। না, আমার লজ্জা লাগছে। একে তো তোমাকে ধোকা দিয়ে বিয়ে করেছি, তার উপর এটা।
যা হয়েছে ভালোই হয়েছে, এই নিয়ে এখন ভাবতে হবে না তোমাকে। চলো তো আমার সাথে। ওরা দুজনেই নিচে নেমে আসে। এসে দেখে তানু তো মিটমিট করে হাসতে থাকে। তানুর এরকম হাসি দেখে তুই হাসছিস কেন? হাসবো না তো কি করবো বল? তুই যে তলে তলে সব করা শেষ, আমার তো জানালিই না। তোকে তো বিয়ের কথা বলেছি। তাও অনেক লেট করে। এখন চুপ কর। অন্যদিকে ইরার বাবা মাও আর আকাশের বাবা মা কথা বলতে থাকে। আচ্ছা, এখন যত তাড়াতাড়ি পারি অনুষ্ঠান করে ইরাকে নিয়ে যেতে চাই। আমিও তাই ভাবছি, নয়তো লোকজন এক এক রকমের কথা বলতে থাকবে। তাহলে 4 থেকে 5 দিনের ভিতরে আমরা অনুষ্ঠান শেষ করি। আচ্ছা, তাই হবে। তাই ইরা, তোর কোনো আপত্তি নেই তো? আমার কোনো আপত্তি নেই। পরিবারের বাকিরা মিলে বিয়ের অনুষ্ঠান ঠিক করতে থাকে। 3 দিন পরে ওদের অনুষ্ঠান করা হয়। আকাশের বাড়ির লোকেরা এসে ইরাকে নিয়েছে। যাওয়ার সময় কান্নাকাটিতে হয় রাতের বেলায়। চলো এবার আমরা বাসর করি। মোটেও না। কেন কেন? বাসর তো আগেই করে ফেলেছ। তো কি হয়েছে? ওই বাসর তো দুজনের কারোরই মনে নেই। আচ্ছা ঠিক আছে, তবে বেশি দুষ্টামি করা কিন্তু যাবে না। ঠিক আছে, বেশি দুষ্টুমি কিন্তু করব না। এরপর থাক, এরপর কি হয়েছে তা জেনে আপনাদের কোনো কাজ নেই। সকালে ওরা দুজনে রেডি হয়ে নেয়। নিচে আসার পরে তখনই কি রে, কোথায় যাচ্ছিস তোরা? আম্মু, আমি তো অফিসে যাচ্ছি। তুমি না হয় অফিসে যাচ্ছ, সেটা বুঝলাম, কিন্তু আকাশ কোথায় যাচ্ছে? আমি তো ওর পিয়ে, সেজন্য ওর সাথে অফিসে যাচ্ছি। কি, তুমি আমার সাথে অফিসে যাবে? তোমার কি মাথা ঠিক আছে? কেন, কি হয়েছে? আমি তোমার স্ত্রী। তোমার নিজের কোম্পানি ছেড়ে তুমি আমার বিয়ে হয়ে থাকবে, এটা কেমন দেখায় না? কি আর কেমন দেখাবে বলো? তুমি আমার সাথে যাবে না, এটাই শেষ কথা। তুমি তোমার অফিসে যাও, আমি আমার অফিসে। কিন্তু তোমার কাজকর্ম ঠিক করার জন্য তো লোক লাগবে। আমি অন্য কোনো মেয়ে রেখে দিব। তাছাড়া আজকে একটা মিটিং আছে, মিটিং শেষ করে আমি বাসায় চলে আসব। তুমিও তাড়াতাড়ি ফিরে আসবে। ঠিক আছে, চলে আসবো। দুজন দুদিকে চলে যায়। কিছুক্ষণ পর আকাশের সাথে ওদের কোম্পানির লোক আসে। কি হয়েছে বলো? স্যার, আমাকে একটু বের হতে হবে। এখন আবার কোথায় যেতে হবে? একটা কোম্পানিতে মিটিং আছে, সেই মিটিংয়ে যেতে হবে আপনাকে। আচ্ছা, তাহলে 5 মিনিট পর বের হচ্ছি। জি, আমি তাহলে জানিয়ে দিচ্ছি। অন্যদিকে ইরা বসে আছে, সাথে তানু সহ আরও 10 জনের মতো লোক। তবে এখানে একটা ছেলেও এসেছে। ছেলেটা ঠিক ইরার সামনে এসে বসে। ছেলেটা বারবার ইরার দিকে তাকাচ্ছে, যা ইরা বুঝতে পারে। তানু, এই ছেলেটার সমস্যা কি বলবো? কোন ছেলেটা? এই যে এই ছেলেটা যে আমার সামনে বসে আছে। তুই এত কিউট বলে তোর দিকে তাকিয়েই আছে। তুই কি ভুলে গেছিস আমি যে বিবাহিত? আমি তো জানি, হয়তো ছেলেটা জানে না। ও আচ্ছা, হতেও পারে, কিন্তু আমি চেয়ার চেঞ্জ করে অন্য পাশে বসবো। এখন তো সম্ভব না। কেন সম্ভব না? কিছুক্ষণের মধ্যেই বড় স্যার আসবে মিটিংয়ে। উনি এসে গরমিল দেখলে ঝামেলা। তানুর মুখে কথা শুনে ইরা চুপ করে থাকে। অন্যদিকে আকাশ চলে আসে অন্য অফিসে। এসে কিছুক্ষণ বসে থাকে। স্যার, এবার তাহলে ভিতরে আসুন, সবাই অপেক্ষা করতেছে আপনার জন্য। ঠিক আছে, চলো তাহলে। ওখান থেকে বের হয়ে চলে আসে মিটিং রুমে। ওখানে ইরা তো আকাশকে দেখে পুরোই অবাক, কেননা এখানে যে ওকে দেখতে পাবে তা বুঝতেও পারেনি। ইরাকে দেখে চোখ মারে, এতে আরেকটু অবাক হয়। এসে ওর চেয়ারে বসে। তারপর মিটিং চলতে থাকে। মিটিং চলাকালীন লক্ষ্য করে একটা ছেলে ইরার দিকে বারবার তাকাচ্ছে। এই যে মিস্টার, সামনের দিকে না তাকিয়ে বোর্ডের দিকে তাকান। সরি স্যার। কিছুক্ষণ না যেতেই ইরার দিকে আবার তাকায়। অন্যদিকে ইরা মেসেজ করে আকাশকে। মেসেজ দেখে একটু বেশিই রেগে যায়। এই যে মিস্টার, আপনার নাম? রকি তালুকদার। তা এখানে আসার মূল উদ্দেশ্য কি? এসেছি তো এই প্রজেক্টের ব্যাপারে কথা বলার জন্য। ও আচ্ছা, তাহলে এখানে এসে বলুন। রকি উঠে সামনে আসে। অন্যদিকে ইরাকে মেসেজ করে একটা রুমের নাম্বার বলে। ওই রুমে অপেক্ষা করার জন্য বলে। ইরা উঠে যায়। এতে রকিও তাকিয়ে দেখতে থাকে। কিছুক্ষণ পরে রকি ওর বক্তব্য দেওয়া শেষ করে। অন্যদিকে ইরা কেবিনে এসে বসে আছে। অনেকটা বোরিং লাগছে ওর কাছে, তাও বসে আছে। মিটিং অর্ধেক শেষ করে রুমে আসে। তুমি আমাকে উঠে আসতে কেন বললে? ওই ছেলেটা তোমার দিকে কিভাবে তাকিয়েছিল তাকে দেখেছো? রুমে আসার পর থেকে এরকম তাকিয়েছিল। আমাকে কেন বলনি? আমি কি জানতাম নাকি তুমি এখানে আসবে? তুমি রুমেই থাকবে। তাহলে প্রজেক্ট? কল দেব, কলে শুনে নেবে
ওই ছেলে তো ব্যবস্থা আমি করব। তুমি আবার কি করবে? তোমাকে জানতে হবে না, দুপুরের খাবার খেয়ে নেবে আমার সাথে, দুজনে একসাথে বের হব। কিন্তু আমি একা একা তো বোরিং হব। আচ্ছা, আমি তাহলে তানুকেও পাঠিয়ে দেব সাথে। ঠিক আছে, দাও তাহলে। ওরা দুজনেই খেতে বসে, একজন আরেকজনকে খাইয়ে দিতে থাকে, সাথে দুষ্টু মিষ্টি ভালোবাসা তো আছে। কিছুক্ষণ পরে মিটিং রুমে এসে তানুকেও পাঠিয়ে দেয়। এতে এবার রকির কিছুটা খারাপ লাগে, কেননা দুজন মেয়ে ছিল, তারাও এখন নেই এখানে। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? আমি কিছুক্ষণের জন্য বাইরে যেতে পারি কি? বাইরে কেন? একটু ওয়াশরুমে যাব। ওকে, যাও। রকি তো সেই সুযোগে বের হয়ে অন্যদিকে ওদের খুঁজতে থাকে। 5 মিনিট ধরে ওদের খুঁজে পায়নি ঠিকমতো, তাই চলে আসে রুমে। কিছুক্ষণ পরে রকির বাবা ওখানে আসে। বাবা, তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা বল? একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করতে চাই। তুই যখন পছন্দ করেছিস তখন আমার কোনো আপত্তি নেই, তা মেয়ের ঠিকানা তো বল আমাকে। ঠিকানা তো জানি না, নামটাও জানি না, তবে ছবি আছে আমার কাছে। আচ্ছা, ছবিটা আমাকে পাঠা, আমি বাকিটা দেখছি। ঠিক আছে বাবা। রকি ওর বাবাকে ছবিটা পাঠিয়ে দেয়, তারপর ওনারা চলে যায়। কিছুক্ষণ পরে আকাশ, ইরা, তানু ওরা 3 জন বেরিয়ে পড়ে। 2 দিন পরে রকি, একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর বাবা? এই মেয়ের তো বিয়ে হয়েছে, 4-5 মাস হয়ে গেছে। কি বলো আব্বু? ওকে দেখে তো তা মনে হয় না। সেজন্য ওই মেয়ের আশা বাদ দে। তা কি করে হয়? ওই মেয়েকে যখন আমার ভালো লেগেছে আমার, তখন ওকে বিয়ে নাই করতে পারি, কিন্তু কিন্তু কি বলতো, তোর মনে ঠিক কি চলছে? তুমি কি বুঝতে পারছো না? একটু ভেঙে বলতো। ওকে আমি বিয়ে করে সারা জীবনের জন্য না পেলেও কিছুদিনের জন্য তো পেতে চাই আমি। ও, রফিক চৌধুরীর মেয়ে? তো কি হয়েছে? রফিক চৌধুরী তো আমাদের থেকে অনেক কম ধনী। আমি জানি সেসব কিছু। তাহলে আর সমস্যা কি? কিন্তু ওর হাজবেন্ড? আব্বু, ওর হাজবেন্ডকে কিছু টাকা ধরিয়ে দেব। যদি এতেও রাজি না হয়, তাহলে কিভাবে কি করতে হবে তা আমি খুব ভালো করে জানি। কি করবি তুই? পৃথিবী থেকে সরিয়ে দিব আমি। সেটা সম্ভব না। কেন সম্ভব না? কেননা ওর হাজবেন্ড কোনো সাধারণ লোক না। তাহলে কে ওর স্বামী? ওর হাজবেন্ড আকাশ, একো গ্রুপের বর্তমান মালিক। কি বলো? উনি তো 2 দিন আগে একটা মিটিং করেছিল আমার সাথে। ওই মিটিং এ ওই মেয়েগুলোও ছিল। কিন্তু কি করবি? আমার তো মনে হয় তোর এখান থেকে বের হয়ে আসা দরকার। না বাবা, ওকে আমার একদিনের জন্য হলেও লাগবে। পাগলামো করিস না রকি, ওরা তোকে বাঁচতে দিবে না। তা আমি পরে দেখে নিব বাবা। তাছাড়া তুমি কোনো চিন্তা করো না, আমি বাকিটা দেখে নিব। এইভাবে 15 দিন কেটে যায়। আকাশ ভালোভাবে বুঝতে পারছে ইরার উপরে রকি নজর দিচ্ছে, সেজন্য আকাশ একটা দোকানে এসে কিছু একটা কিনে নিজের কাছে রাখে। 2 দিন পরে ইরা কিনে ডক্টরের কাছে আসে, ওখান থেকে ইরাকে ফলো করে। রকি ওখানে আসে আর ইরাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যায়। এদিকে ইরাকে কোথায় দেখেছো? কই না তো স্যার, উনি তো আপনার কাছেই এসেছে। আমার কাছে তো আসেনি। তাহলে গেল কোথায়? এই হসপিটালের সিসিটিভি দেখো, তাহলে কোনো না কোনো তথ্য জানতে পারবই। কি বলেন স্যার? আমি এক্ষুনি দেখতেছি। 20 মিনিটের মধ্যে সিসিটিভি দেখা শেষ হওয়ার পরে আকাশের বুঝতে বাকি রইল না এগুলো যে রকির কাজ। রকির বাবার নাম তো রাজীব। তা ওনাকে কল দিয়ে বলো, এরা যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু ওনার ছেলেকে প্রাণে মেরে ফেলবো। জি স্যার, বলতেছি। কিছুক্ষণ কথা বলার পরেও কোনো লাভ হলো না। রাজীব কোনো কিছুই জানে না, সেজন্য রকির ফোন ট্র্যাক করতে থাকে। ট্র্যাক করে রাস্তার জায়গায় লোকেশন পাচ্ছে, কেননা গাড়ি এখনও চলছে। অন্যদিকে আকাশ হেলিকপ্টার দিয়ে ওই জায়গাগুলো দিয়ে যেতে থাকে। কিছুটা দূরে যাওয়ার পরে রকির গাড়িটা চোখে পড়ে, যে এখনও শহরের বাহিরে কোনো গ্রামের দিকে যেতে থাকে। অন্যদিকে কি ব্যাপার? গ্রামে হেলিকপ্টার আসবে কি করে? এইভাবে গাড়ি তো চালাতেই থাকে। অন্যদিকে আকাশ ওই গাড়ির পেছনে যেতে থাকে। গাড়িটা এখন বাংলোর ভেতরে যায়। হেলিকপ্টার থেকে নেমে চলে আসে সে বাংলোর কাছে। ভিতরে কেউ আছে কিনা তা তো জানি না। তাহলে স্যার এখন কি করবেন? আমি ভিতরে যাচ্ছি, দেখি কি হয়। আমরাও সাথে আসতেছি। ঠিক আছে, আসো তাহলে। ওরা ভেতরে যেতে থাকে। কিছুক্ষণ পর রকি তো ইরাকে বেডের মধ্যে শুয়ে দিয়ে ওর জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকে। অন্যদিকে দরজায় টোকা দেয় আকাশ। কে ওখানে? কথা কেন বলছিস না? কোনো শব্দ পাচ্ছে না, কড়া নাড়ানো ওর শব্দ ছাড়া। সেজন্য রকি দরজার সামনে এসে দরজা খুলে দেয়। এতে দরজায় লাথি মেরে ভেতরে চলে আসে।
এ কি, আপনি কি করে জানেন আমি এখানে আছি? আমি কি করে জানি সেটা তোর না জানলেও চলবে। আমি তোর সাথে এখন কি কি করব সেটাই তোর এখন জানতে হবে। প্লিজ ভাইয়া, আমাকে ছেড়ে দিন। আমার ইরাও কিন্তু তোর সামনে ঠিক এভাবে কেঁদে কেঁদে তোকে বলতো, কিন্তু তুই কি একবারও শুনতিস সে কথাগুলো? তা হয়তো শুনতাম না। তাহলে তুই বল এখন আমি কি করে তোর এই কথাগুলো শুনবো? ভাইয়া, ছোট ভাই হিসাব করে মাফ করে দিন প্লিজ। তুই যে ভুল করেছিস তার কোনো ক্ষমা তো হতে পারে না। এই ভুল আর জীবনেও করব না। না বুঝে ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু জেনে শুনে ভুল করলে ক্ষমা করবো কিভাবে? শেষবারের মতো ক্ষমা করে দিন। তুই ভালো করে জানিস এরা বিবাহিত আর ওর হাজব্যান্ড কোনো সাধারণ লোক না। তাও তুই এই কাজ করার সাহস পেলি? তোকে ছেড়ে দিব? সত্যি বলছেন ভাই? তাহলে আমি যাই। ছেড়ে তো দিব, কিন্তু এই দুনিয়া থেকে। প্লিজ ভাই, এমনটা করবেন না, আমি বাঁচতে চাই। তোকে বাঁচিয়ে রাখা মানে ইরার উপরে নতুন করে আবার তুই হামলা করবি, যা আমি হতে দিব না। ইরা তো এখন অজ্ঞান। জি স্যার, 1 ঘন্টার মধ্যে ওর জ্ঞান চলে আসবে। তোকে এই বাড়িতে নয়, সারা জীবনের জন্য আমি পৃথিবী থেকে বিদায় করে দেব। তোরা ওকে নিয়ে যা, এমন একটা জায়গায় ওকে ফেলে দিবি যেন ও বাঁচতে না পারে। কিন্তু কি করব আমরা? ওকে নদীর ভিতরে ফেলে দে, তবে ওর শরীরের সাথে 50 কেজি ওজন বাড়তি দিবি, সাথে হাত পা দুটোই বেঁধে ফেলে দিবি। যদি বেঁচে যায় তাহলে ওর সৌভাগ্য, আর যদি মারা যায় তাহলে তো কিছু করার নেই। আমি রেখে নিয়ে হসপিটালে গেলাম। আচ্ছা স্যার, আমরা তাহলে আসি। এইদিকে ইরাকে হেলিকপ্টারে বসিয়ে নিয়ে আসে হসপিটাল। অন্যদিকে ওরা তো রকির এমন অবস্থা করে, ও বাঁচবে কিনা তা আপনারাই ভেবে বলুন। এদিকে হসপিটালে নিয়ে আসার পরে ডক্টর ওর ট্রিটমেন্ট করতে থাকে। অন্যদিকে আকাশ, আমার ছেলে কোথায়? সেটা আমি ভেবে বলবো। কিভাবে বলবো মানে? ছেলে তো আপনার। তো কি হয়েছে? আপনার ছেলে কোথায় আছে সে খবর তো আপনার থাকার কথা। তোমার কল দেওয়ার পরেও ওর সাথে আমার কথা হয়েছে, এরপর আর কথা হয়নি। ছেলের সাথে কথা হয়েছিল, তাহলে আমাকে কেন জানাননি? প্লিজ আকাশ, বলে দাও আমার ছেলে কোথায়। দেখুন, আপনার ছেলে কোথায় তা আমি জানি না, তাছাড়া আমার স্ত্রী হসপিটালে। ওকে ছেড়ে আমি যাব কেন বলুন? দেখুন, আমার কাজ আছে, আপনি অন্যদিকে দেখতে পারেন। রাজীব তো চলে যায়। উনি যাওয়ার পরে আকাশ আর ইরার পরিবারের লোকেরা আসে। কি রে, তোর এত লেট হচ্ছে কেন? আসলে এরা হঠাৎ অজ্ঞান হয়ে যায়, সেজন্য ভিতরে আছে। এখন ঠিক আছে তো? চিন্তা করবেন না, এখনও ঠিক আছে। তাছাড়া আপনারা বাসায় যেতে পারেন, আমি এরাকে নিয়ে চলে আসব। ঠিক আছে, যাচ্ছি আমরা। ওনার আর কিছুক্ষণ পরেই ডক্টর এসে জানায় ইরার জ্ঞান ফিরেছে। সেজন্য ভেতরে আসে। ভেতরে যেতেই ইরা আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আরে কান্না করছো কেন? অল্পের জন্য ভেবেছিলাম তোমাকে আমি হারিয়ে ফেলেছি। আরে পাগলি কোথাকার, আমি তো আছি। আমি থাকতে তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। সত্যি বলছো তো? সত্যি বলছি। আচ্ছা, রকিকে কি তুমি? ঠিক ধরছো, ও বেঁচে থাকলে তোমার উপরে আবার অ্যাটাক করবে, যা আমি চাই না। তাছাড়া এখন আর আমাদের কোনো ভয় নেই, বিশেষ করে তোমার জন্য। আমার জন্য কেন? কারণ আমাদের বেবি এসে তোমাকে রক্ষা করবে। যা দুষ্ট কোথাকার। কথাটা বলে আকাশের বুকে মুখ লুকিয়ে নেয়। এভাবে অনেক বড় বিজনেসম্যান হয়েও সামান্য একটা মেয়ের জন্য নিজেকে যেভাবে অবহেলিত করেছে তা গল্পের চেয়ে বাস্তবেও দেখা যায়। আর এখানেই গল্পটা শেষ হয়।